দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাবো শিরোনামগুলো। মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, কয়েক ঘন্টা পর আংশিক চলাচল শুরু, তদন্ত কমিটি গঠন, ক্ষতিপূরণের ঘোষণা। আমাকে যদি গ্লাস না থাকতো আমার কপালে পড়তো, আমি এই হাত দিয়ে ঠেকাইছি। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। কালামের মৃত্যুতে শরীয়তপুরে গ্রামের বাড়িতে শোকের মাতম। একের পর এক দুর্ঘটনার দায় নিতে হবে মেট্রো কর্তৃপক্ষকেই বলছেন বিশেষজ্ঞরা। ডিএমটিসিএল-এর যাত্রাপথে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের আরও অনেক ইনভেস্টিগেশন কমিটি তৈরি করতে হবে। প্রকৃত কারণ বের করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। আন্দোলনের নামে সংঘাতের রাজনীতির বিপক্ষে বিএনপি, নির্বাচনের অভিযাত্রা এগিয়ে নেয়ার তাগিদ জামাতের, জাপামুক্ত ভোট চায় এনসিপি। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। রাস্তায় সাংঘর্ষিক অবস্থা, প্রতিহিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে। সিসির সাথে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ, নির্বাচনের প্রস্তুতি সহ সব ক্ষেত্রে সহায়তার আশ্বাস, লেভেল প্লেইং ফিল্ড আছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। নভেম্বরের ক্যাবিনেটে শেষ হয়ে যাবে ইঙ্গিত তথ্য উপদেষ্টার। ভোটের আগে ভুইফোর ওয়েবসাইটগুলোতে নজরদারি করবে সরকার। নভেম্বরে হয়তো ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, ক্যাবিনেট মিটিংটা, এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে কাল সাগরিকায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-20 জয়ের লক্ষ্যে মাঠে নামলেও অতিথিদের সমীহ করছেন অধিনায়ক লিটন দাস। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে। এ ঘটনায় নিচে থাকা একজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে মেট্রো রেলের 433 নম্বর পিলারের সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে কয়েক ঘন্টা মেট্রো চলাচল বন্ধ থাকে, পরে উত্তরা থেকে আগারগাঁও অংশে চালু হয়। রক্তাক্ত নিথর দেহ শরীয়তপুরের আজাদ আবুল কালামের। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের ফুটপাত ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎই বিকট শব্দে তার মাথার উপর এসে পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। মৃত্যুর আগে আজাদের সবশেষ ফেসবুক পোস্ট ছিল, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। কে জানতো জীবনটা তার কেড়ে নিবে এই নগর। ওনার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়, সাথে সাথে মারা যায়। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা স্প্রিং খাই আর ঘাড়ে লাগছে, ঘাড়ে লাগার পর মনে করেন জায়গায় মনে করেন মরে গেছে, নাক মুখ দিয়ে সমানে রক্ত বেরিয়েছে। এই আর একটা স্প্রিং খাই মনে করেন দোয়ানে পড়ছে, আর পাশের দোয়ানটাও মনে করেন নিয়ে হয়েছে। বিয়ারিং প্যাড পড়ে আহত হয়েছেন আরও দুজন। বেঁচে ফেরার মুহূর্তের কথা বলছিলেন তাদেরই একজন। উনি রাস্তাতে আসতেছিল, আমি চা খাইতেছিলাম দোকানে বসে। পরে আসার পরে দেখি একটা বাস্ট হয়েছে কি জানো, আমি বলছি ভূমিকম্প হচ্ছে বুঝি। তারপরে দেখলাম যে কি জানে পয়লা মাথায় পয়লা, আমাকে যদি গ্লাস না থাকতো আমার কপালে পড়তো, আমি এই হাত দিয়ে ঠেকাইছি, না ঠেকাই তাহলে আমার মুখে পড়তো। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা। জানান প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে। নিহতের পরিবারকে দেয়া হবে ক্ষতিপূরণ। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবারকে দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। এমন দুর্ঘটনার পর শঙ্কার পাশাপাশি ক্ষোভ জানান নগরবাসী। সেই সাথে সমালোচনা করেন শুরু থেকে মেট্রো রেলের অব্যবস্থাপনা নিয়ে। আজকে একটা লোক মারা গেল, আরো যে মারা যাবেন এর কোনো ইয়ে আছে? আমার তো এখন এই জায়গায় দাঁড়াতে ভয় লাগতেছে, কারণ এখন তো মেট্রো রেল আসে, এখন আবার যে পড়বেন এটা কোনো নিশ্চয়তা আছে। আগামী 2 সপ্তাহের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে, জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
গত বছরের সেপ্টেম্বরে এই মেট্রো রেলের যে পিলার, সেই পিলারের পাশের পিলারের বেয়ারিং প্যাড খুলে গেছিল। আজকে এই পিলারের বেয়ারিং প্যাড খুলে পড়ে একজন মানুষের প্রাণই গেল। আর এভাবে বারবার বেয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা নিয়ে নগরবাসী চিন্তিত, সেই সঙ্গে আতঙ্কিত। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পথচারী আবুল কালাম আজাদের মৃত্যুতে শরীয়তপুরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত কালামের স্বজনরা জানিয়েছেন, টেলিভিশনের সংবাদের মাধ্যমে মর্মান্তিক এই মৃত্যুর খবর জানতে পারেন তারা। নিহত কালামের বাড়ি নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে। স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় থাকতেন তিনি। দুপুরে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিহত হন আবুল কালাম আজাদ। এই ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন নিহতর স্বজনরা। কথা বলতেছে, আমি জেগেছি, আটটাছো নাকি ভাবে আমি আটটাছি। অবহেলার কারণে মানুষের জীবন টান দিছে। সরকারের সবকিছু তো গাফলতি করে, কিন্তু জানটা তো গেছে গা। আমার এই ভাইয়ের ছোট ছোট দুইটা বাচ্চা, একটা 3 বছরের, একটা 5 বছরের। এরা কিভাবে লালন পালন হবে, এই দায়ভার মেট্রো রেলের। মেট্রো রেল দুর্ঘটনার জন্য নির্মাণ ত্রুটি ও কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন বিশেষজ্ঞরা। গণপরিবহন বিশেষজ্ঞ বুয়েট অধ্যাপক ডক্টর শামসুল হক মনে করেন, গেল বছরের দুর্ঘটনার পরও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি ডিএমটিসিএল কর্তৃপক্ষ। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ ও নির্মাণজনিত ত্রুটিও এর পেছনে দায়ী বলে উল্লেখ করেন তিনি। তবে এবার একজন নিহতের পর আগের বারের রিপোর্ট পুনঃ পর্যালোচনার কথা জানিয়েছেন উপদেষ্টা। সহকর্মী রিয়াজ রায়হান জানাচ্ছেন বিস্তারিত। বছর খানেক আগে একইভাবে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল মেট্রো রেলের। কারো জীবনহানি হয়নি বটে, তবে শঙ্কা জাগিয়েছিল ভবিষ্যতের। সেই শঙ্কাকে দূর করতে গঠন করা তদন্ত কমিটি কি ব্যবস্থা নিল, প্রশ্ন ছিল দায়িত্বপ্রাপ্তদের কাছে। এরকম কোনো আশঙ্কা থাকলে তো আমরা প্রিকশন নিতাম। যখন প্রথম ঘটনা ঘটলে তারপরে আমরা সব ইনভেস্টিগেশন করতেছি এবং সমস্তগুলি চেক করা হচ্ছে, দেখা হচ্ছে, কিন্তু এর মধ্যে তো আবার ঘটনা ঘটে গেল। এখন আবার আমরা যদি সমাধান না করতে পারি, বাইরে থেকে এক্সপার্ট কমিটির রিপোর্টটা পেয়ে আমরা ডেফিনেটলি যেটা যথোপযুক্ত ব্যবস্থা করব। এবার আসা যাক দায় প্রসঙ্গে। এই মৃত্যুর দায় কার? বিশেষজ্ঞরা বলছেন, এই দায় নিতে হবে মেট্রো রেল সংশ্লিষ্টদের, যার পেছনে বেশ কিছু কারণও উল্লেখ করলেন তারা। ডিজাইনে হয়তো ভুল নাই, কারণ এটা একটা পরিপক্ক বিজ্ঞান। এইটা বাকজনিত কারণেরও কোনো কিছু না। বাক একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হয় সেই বিজ্ঞানটাও পরিপক্ক। এইটা নিম্নমানের কোনো সামগ্রীরও ব্যাপার না। নিম্নমান যদি হয় তাহলে আমার স্থায়িত্ব কম হবে, কিন্তু একটা জিনিস পড়ে যাবে, এটা ভালো হলেও পড়ে যেতে পারে, খারাপ হলেও পড়ে যেতে পারে। কখন পড়ে যাবে? যদি নির্মাণে কনস্ট্রাকশানে আমার গাফিলতি থাকে। আমার এটা কেন জানি মনে হচ্ছে কনস্ট্রাকশন যারা করেছে তারা কম্প্রোমাইজ করেছে। গণপরিবহন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন আগের ঘটনার তদন্ত এবং এই সংশ্লিষ্টদের নিরপেক্ষতা ও আন্তরিকতা নিয়ে। তাই ভবিষ্যতে নিরাপদ মেট্রো রেলের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন বুয়েটের অধ্যাপক। নিরপেক্ষ তদন্ত করতে হবে, সেই আবার আমলা নির্ভর, মন্ত্রণালয় নির্ভর, ডিএমটিসিএল নির্ভর করা মানেই হচ্ছিল এই সন্দেহের থেকে বের হতে পারবে না। এবং ডিএমটিসিএল এর যাত্রাপথে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের আরও অনেক ইনভেস্টিগেশন কমিটি তৈরি করতে হবে। প্রকৃত কারণ বের করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। কারিগরি জ্ঞানহীন কর্মকর্তাদের দিয়ে মেট্রো রেলের মতো কারিগরি স্থাপনা পরিচালনা করা হলে আগামীতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে বলে মনে করেন এই গণপরিবহন বিশেষজ্ঞ। পুরো পৃথিবীতে টেকনোলজিক্যাল ড্রিভেন গণপরিবহনের এই মেট্রো পরিচালনার জন্য অনেক দক্ষ, রেলের পরিচালনায় অভিজ্ঞ, নির্মাণে অভিজ্ঞ এমন একজনকে এমডি বানানো হয়। আমাদের সেই সরকার বানিয়েছিলেন এক আমলাকে। আমলা কিভাবে টেকনিক্যালি সাউন্ড হবে, কিভাবে কাজ বুঝে নেবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইলপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন আজাদ আবুল কালাম। সেখানে আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। তার মাধ্যমে জানবো সেখানকার সবশেষ তথ্যগুলো। স্মিথ, একটু বিস্তারিত জানতে চাই, নিহতের মরদেহ পৌঁছেছে কি না স্বজনদের কাছে, এছাড়া জানাজা ও দাফন ঠিক কখন হবে সে বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে?
রেজা, এই আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইপাড়া তার শ্বশুর বাড়ির পাশেই বাসা ভাড়া নিয়ে এখানে বসবাস করতেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ এই মাত্রই কিন্তু বাইতুল আল ফালাহ অর্থাৎ নতুন আইপাড়া বাইতুল আল ফালাহ মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। তার স্বজনদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন এখান থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে শরীয়তপুরের নড়িয়াতে, সেখানে তাকে শেষ সমাহিত করা হবে। কিছুক্ষণ আগে এই আইপাড়ায় যখন তার শ্বশুর বাড়ির সামনে লাশ নিয়ে আসা হয় তখন কিন্তু এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। তার স্বজনরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, আশেপাশের লোকজন, স্থানীয় এলাকাবাসী সবাই কিন্তু শোকাহত, কারণ এমন একটি ঘটনা করা যায়নি। কারণ ঢাকা মেট্রোরে সেখান থেকে কিভাবে একটি প্লেট তার মাথার উপর পড়ে গেল সেটি নিয়ে সবাই আসলে দুঃখ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এরকম একটি ঘটনা কিভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছিল না সেটিও তারা বলছেন। তারা বলছেন যে এই যে মেট্রো রেলটি করা হয়েছে আসলে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন, এটি দেখভাল সেটি না হওয়ার কারণে কিন্তু একটি প্রাণ, তাজা প্রাণ চলে গেছে। এবং যুবক একটি ছেলে, তার দুটি সন্তান যারা খুবই বয়স অল্প, এবং তাদেরকে দিকে তাকিয়ে কিন্তু তার স্ত্রী স্বজনরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন যে আসলে কি নিয়ে বাঁচবে এই পরিবারটি। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে তার মা, তার শ্বশুর বাড়ির লোকজন সবাই কিন্তু একটা মূর্ছা যাচ্ছেন। সর্বশেষ তারা বলছেন যে সরকার যেন এই বিষয়টি দেখভাল করে এবং মেট্রো রেলের যাতে আর দ্বিতীয় কোনো প্রাণহানি না ঘটে এমনটাই কিন্তু স্থানীয় এলাকাবাসী স্বজনরা প্রত্যাশা করেছেন। রেজা, নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশার কথা আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ স্মিতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে সংঘর্ষের রাজনীতি করলে ফের শেখ হাসিনার আমলে ফেরার আশঙ্কা করছেন বিএনপি নেতারা। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এই শঙ্কার কথা জানিয়েছেন তারা। সহমত জানিয়ে সমমনা দলগুলোও বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংকট তৈরি হলে রাজনীতিবিদরাই ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে এনসিপির সদস্য সচিব দলীয় স্বার্থে জুলাই সনদকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানান। জামায়াতের গোলাম পারোয়ার জোর দেন জাতীয় ঐক্যের ওপর। 4 বছরে পা রাখল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে নাম লেখানো নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান আর হাসান আল মামুনদের গণ অধিকার পরিষদ। সমমনা রাজনীতিবিদদের নিয়ে কেক কেটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পরিষদের নেতাকর্মীরা। অনুষ্ঠানে শেখ হাসিনার আমলে নির্যাতন নিপীড়ন নিয়ে কথা বলেন আলোচকরা। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সহায়ক শক্তি হিসেবে জাতীয় পার্টিকে আখ্যায়িত করেন তারা। যেই সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত, ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে, নির্বাচন বানচাল করবে। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। এছাড়া এনসিপির সদস্য সচিব জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন। যদিও বরাবরই সাংবিধানিক নিয়মে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব বিএনপির। যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোনো বাধা তৈরি হয়, সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে। এমন কোনো অসাংবিধানিক পদ্ধতির দিকে না যাই যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে যে যার আদেশ জারি করার কথা তিনি করলেন না, যেভাবে আদেশ জারি করার কথা সেভাবে হলো না। সেই আদেশের ভিত্তি যদি আইনানুগ না হয় তাহলে সেই আদেশের আইনানুগ ভিত্তি কীভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কীভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে, এই কথাগুলো যেন আমরা না আনি। জনগণের কনস্টিটিউশন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না। এইটার অপর নামই হচ্ছে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার। অনুষ্ঠানে বিএনপি ও জামাতের শীর্ষ নেতারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বেশি জোর দেন। জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। আমাদের মধ্যে যেটা অমিল থাকবে আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণের ম্যান্ডেট নেব, আমরা ম্যান্ডেট নিয়ে সেটা আমরা সমাধান করব। রাস্তায় সাংঘর্ষিক অবস্থা, প্রতিহিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে। পরে ফুল দিয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো এখনও কিছু হয়নি বলেছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। জানিয়েছেন ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে, প্রতীক ব্যবহার ইস্যুতে বিএনপির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। এদিকে নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কমনওয়েলথ। এর আগে সকালে নির্বাচনী জোট হলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে আরপিওর এমন সংশোধন পরিবর্তনের দাবিতে সিইসিকে চিঠি দিয়েছে বিএনপি। বিগত ৩ নির্বাচনে গ্রহণযোগ্য তেমন কোনো বিদেশি পর্যবেক্ষক সংস্থা আসেনি বাংলাদেশে। এবার তাই এই ইস্যুকে প্রাধান্য দিচ্ছে নাসিরউদ্দিন কমিশন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পর বিকেলে কমিশনের সাথে বৈঠক করে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। বৈঠক শেষে কথা বলেন কমনওয়েলথ প্রতিনিধি। জানান আরপিও স্টেক হোল্ডারদের সাথে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশ, প্রযুক্তির অপব্যবহার রোধ সহ নির্বাচনী সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের পরিবেশ ও ইসির প্রস্তুতির বিষয়ে কথা হয়েছে। আমরা দল সহ অংশীজনদের সাথে বসবো। আগামী নির্বাচনে সব ধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত। স্বাধীনতার পর সর্বপ্রথম কমনওয়েলথ বাংলাদেশের পাশে দাঁড়ায়, তাই নির্বাচনে নয়, দেশের সার্বিক বিষয়ে সহায়তা করবে কমনওয়েলথ। নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ইসির কাছে জানতে চায় কমনওয়েলথ প্রতিনিধি দল। ইসি সচিব জানান রোডম্যাপ অনুযায়ী শতভাগ সম্ভব না হলেও সমন্বয় করে কাজ করছে কমিশন। রিফর্মস কমিশনের সুপারিশ অনুযায়ী আরপিও থেকে শুরু করে বিভিন্ন কন্ডাক্ট রুল, তারপরে আপনার নির্বাচন ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত যে সমস্ত আইন বিধিবিধান এগুলো আছে সেগুলো করা হয়েছে। এর আগে সকালে নির্বাচন ভবনে বিএনপির 2 সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। জানান আরপিওর একটি সংশোধনী নিয়ে দলটির আপত্তির কথা। জোটবদ্ধ হয়ে রাজনীতি করার কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনের অধিকার থাকলে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর ইচ্ছানুযায়ী নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার। বিএনপি মনে করে এমন সংশোধনীর কারণে কোনো দল জোট করতে আগ্রহী হবে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো যে অভিযোগই করুক না কেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এমন দাবি করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে নির্বাচন কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে ব্যক্তির মোবাইল সিমের সংখ্যা 5টিতে কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। ইসকন কেন্দ্রিক ইস্যুতে সাম্প্রদায়িক হামলার মতো কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্ক করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসি নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 10টি সিম নিজের নামে রাখতে পারেন, কিন্তু কোনো ব্যক্তির 15 থেকে 20টি সিম রাখার তথ্য আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বেশিরভাগ সময় নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয় এ ধরনের সিম ব্যবহার করে। জাতীয় নির্বাচনের আগে এ নিয়ে উদ্বিগ্ন সরকার। বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয় নির্বাচনের আগের 3 মাসে প্রতি ব্যক্তির নামে নিবন্ধিত সিম কার্ড 5টিতে কমিয়ে আনার। ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো, বাট এরপরেও এটা থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটে। অনেক সময় দেখবেন যে আপনার নাম দিয়া টাকা চাচ্ছে, এই চাচ্ছে, সেই চাচ্ছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংঘাতময় হতে পারে তথ্য উপদেষ্টার এমন আশঙ্কা নিয়ে প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। বলেন সংঘাত হতেই পারে, এক্ষেত্রে দলগুলোর সহযোগিতা প্রয়োজন। নির্বাচনকালীন তো কতগুলি ঘটনা ঘটে। নির্বাচনকালীন ঘটনা দেখা যায় আমগো দেশে ইলেকশনে দেখেন হাজব্যান্ড আর ওয়াইফও দাঁড়ায় জায়গায় এক ইসে, সেই সময় তাকে ঘরেই ভাগাভাগি হয়ে যায়। তো এইরকম ছোটোখাটো ঘটনা ঘটতে থাকবে যে একেবারে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে তার না। এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে, এবং তারা যদি পলিটিক্যাল পার্টি তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলায় দিলে ভালো হবে। রাজনৈতিক দলগুলোর প্রশাসন ও পুলিশে নিয়োগ বদলির ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, এমন অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই যে আমরা পক্ষপাতিত্বভাবে পোস্টিং করছি। পোস্টিং বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন, লেখা দেন যে তুমি এই টাকা খাইয়া এইটাই পোস্টিং করছো। এটা যদি আপনারা বন্ধ করতে পারেন আমরা লেভেল প্লেইং লেভেলের উপর লেভেল করে দিতে পারবো। উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা
আলোচনা হয় ইসকন ইস্যু নিয়ে। এক্ষেত্রে সাম্প্রদায়িক হামলার কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্ক করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত উস্কানিমূলক পোস্ট মনিটরিংয়েরও সিদ্ধান্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আগামী নভেম্বর ক্যাবিনেট শেষ হয়ে যাবে, এরপর আর বৈঠক হবে না, এমন আভাস দিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে তিনি বলেন, সাংবাদিকদের ন্যূনতম মজুরি সহ সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন করতে চান তিনি, কিন্তু যা করার করতে হবে নভেম্বরের মধ্যে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ভোটের আগে ভুইফোর ওয়েবসাইটগুলোতে নজরদারি করা হচ্ছে। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। যে জিনিসগুলো করা হবে সেটা ক্যাবিনেটেই করতে হবে, সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না, কারণ নভেম্বরেই হয়তো ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে, ক্যাবিনেট মিটিংটা। এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক। গত 15 বছরে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা সাংবাদিকদের কোনো তালিকা প্রকাশ না করায় সাংবাদিক সংগঠনগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। আজকে পর্যন্ত কোনো সাংবাদিক ইউনিয়ন, ফেডারেশন, সমিতি কেউ আমাদেরকে বলেনি যে একটা শ্বেতপত্র গত 15 বছরে যারা অপসাংবাদিকতা করেছে, যারা এই দেশের জনগণের বিরুদ্ধে সাংবাদিকতা করেছে, গুম খুনের সাংবাদিকতা করেছে, গুম খুনের পক্ষে সাংবাদিকতা করেছে। ফলে আমি মনে করি যে এই সাংবাদিকদের কমিউনিটির অনেক বড় দায় আছে। আমরা সাংবাদিকতা সুরক্ষা আইন করবো, কিন্তু সুরক্ষা পাবে কে? সাংবাদিকদের ন্যায্য বেতন না দিলে প্রতিষ্ঠানের সুবিধাও বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি করেন তথ্য উপদেষ্টা। আমরা একটা বেসিক স্যালারি সাংবাদিকদের জন্য প্রস্তাব করে যেতে চাই, এবং সাংবাদিকদের যদি এই বেসিক স্যালারি না দেওয়া হয় তাহলে ওই পত্রিকা বা আউটলেটকে আমরা এই সুবিধা দিব না। এবং পত্রিকা মালিক এবং সম্পাদকরা যদি ইমিডিয়েটলি যদি এটা বাস্তবায়নের উদ্যোগ না নেন, তাহলে আমরা এই সংস্কারের দিকে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই পুনর্বিবেচনা করব। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনের আগে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ওয়েবসাইটগুলো নজরদারিতে আনা হবে। এক ধরনের লিজিক ভিত্তিক একটা সাংবাদিক সমাজ তৈরি করতে মানে পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল গভর্নমেন্টগুলোরা তখন চেষ্টা করেন, এবং তখন দেখা যায় যে ইউনিয়নের লিডাররা তখন আমাদেরকে শের দরে বিক্রি করেন। বাংলাদেশে এরকম ব্যাঙের ছাতার মতো হাজার হাজার ওয়েবসাইট তৈরি হয়েছে যারা চুরি করে। একদম সোজা বাংলায় বলা যায় এরা চোর। অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 3 দফা দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করেছে ডাকসু প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা। ডাকসুর বাজেট ও নিরাপত্তা নিয়ে স্থায়ী সমাধান না আসায় এবার তারা প্রশ্ন তুলেছেন প্রশাসনের সদিচ্ছা নিয়েই। প্রশাসনে ফ্যাসিস্টের দোসররা অবস্থান নিয়ে বহুল প্রতীক্ষিত ডাকসুর কার্যক্রমকে বিলম্বিত করছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। হকার উচ্ছেদ ঘিরে উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের করেন শিক্ষার্থীরা। সকলেই জড়ো হন রেজিস্ট্রার ভবনের সামনে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কঠোর পদক্ষেপ দাবি করেন তারা। পরে এত আয়োজন করে ডাকসু নির্বাচন করার পরও বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন একটা স্ট্যাটুটরি ইনস্টিটিউশন বিশ্ববিদ্যালয়ের, সেই ইনস্টিটিউশনের জন্য কোনো বাজেট বিশ্ববিদ্যালয় প্রশাসন রাখতে ব্যর্থ হয়েছে। এবং একই সাথে তারা আজকে বলে দিয়েছেন, ট্রেজারার অফিস থেকে ট্রেজারার বলে দিয়েছেন যে তারা কোনো ধরনের বাজেট এখন পর্যন্ত দিতে পারবেন না, এখন পর্যন্ত তাদের এই সক্ষমতা নাই। শিক্ষার্থীরা বলেন, এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাই, চুরি আর মাদক সেবনের অভিযোগে একাধিকবার উচ্ছেদ করা হয়েছে মেট্রো রেলের নিচে গড়ে ওঠা অস্থায়ী বস্তি, কিন্তু স্থায়ী কোনো সমাধান আসেনি। এবার তারা কার্যকর সমাধান চান। বিশেষ করে যারা আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থী নিরাপত্তার জন্য হুমকি, মাদকাসক্ত, ছিনতাইকারী, এই ধরনের পাগল মানুষজন যারা আছে, এদের জন্য ক্যাম্পাসে ঢুকতে না দেওয়া হয় 24 ঘন্টার মধ্যে এরকম সার্বক্ষণিক একটা নিরাপত্তা ব্যবস্থা আমরা করব। ফ্যাসিবাদী আমলে জড়িত শিক্ষক ও কর্মকর্তাদেরও বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। স্পষ্টভাবে বলে এসেছি যে আগামীকাল থেকে কোনোভাবেই তিনি এই রেজিস্টার বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন না, কারণ
কারণ তিনি সরাসরি শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে তাকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার সেটা করেছেন এবং সেটা তিনি নেতৃত্ব দিয়েছেন। ফলে আমরা এই ধরনের কোনো কর্মকর্তা কর্মচারীকে চাই না। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র হল সংসদ ও সিনেটের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই আয়োজন হয়। পরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। কেন্দ্রীয় সংসদের শপথ পাঠ করান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নাকিব। এরপর একে একে 17টি হলের নির্বাচিত প্রার্থীদের শপথ পাঠ করান প্রভোস্টরা। তারা বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের মান রাখতে সকল ছাত্রছাত্রীদের জন্য রাকসুর দ্বার খোলা রাখা হবে। রাকসু নির্বাচনের সকল প্রার্থীদের সাথে নিয়ে কাজ করা হবে বলেও জানান ভিপি জাহিদ। শিক্ষার্থীদের স্বার্থে রাকসু ফান্ডের হিসাব চান নবনির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মার। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যার যে অবস্থান রয়েছে সেখান থেকে ভূমিকা রাখবেন। যারা নির্বাচিত হয়েছি 365 দিনের প্রতিটা দিন যদি আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিপূর্ণভাবে কাজ করার চেষ্টা করি তাহলে এই আয়োজনটা সম্পূর্ণ হবে। আমার একমাত্র কাজ হবে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করা। এর বাইরে আসলে কোনো কিছু করার দুঃসাহস আমি দেখাবো না, এটুকু আমি আশ্বাস দিতে পারি। সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে কয়েক হাজার শিক্ষার্থী। সহপাঠীরা জানিয়েছে, আন্তঃহল সুইমিং প্রতিযোগিতার অনুশীলনের অংশ হিসেবে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার কাটতে যান ওই শিক্ষার্থী। ডুবে যাওয়ার কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন না থাকায় নেওয়া হয় রাজশাহী মেডিকেলে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইমা হোসেন সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী। এদিকে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উপাচার্যের বাসার সামনে আন্দোলন করেছে রাবির কয়েক হাজার শিক্ষার্থী। এই ঘটনায় সুইমিং পুলের নিরাপত্তা ব্যবস্থা ও মেডিকেল সেন্টারের অপব্যবস্থাপনাকে দায়ী করেছেন তারা। আমার বোন 10 মিনিট পানিতে পড়েছিল, সেখান থেকে তুলে ওখানে গেটের সামনে শুয়ে রাখা হয়েছে, তাকে প্রাথমিক ট্রিটমেন্টও দেওয়া হয়নি। ওখানেই কিন্তু আমাদের চিকিৎসা কেন্দ্র, ওখানেও নিয়ে যাওয়া হয়নি। একটা মেয়ে ডুবে যাচ্ছে, তারে ওঠানোর মতো ঠিকমতো লোক নাই। এইটা একটা প্রশাসনের বড় ব্যর্থতা। তাহলে কেমন শরীরচর্চা বিভাগ দ্বারা এটা প্রতিযোগিতা অর্গানাইজ করে? টিএফআই ও জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তার পরবর্তী হাজিরার দিন পিছিয়ে 23 নভেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশনের আবেদনে এই দিন ধার্য করা হয়। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম মামলার তদন্ত 11 ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানিয়েছেন তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় আজ একজন সাক্ষ্য দিয়েছেন। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুনের বিচার শেষ হয়েছে। এখন রায়ের অপেক্ষা। তবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান আছে আরও 3টি মামলার বিচার কাজ, যার মধ্যে টিএফআই সেলের গুমের মামলা ও জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলা অন্যতম। এই 2 মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি আরও 13 সেনা কর্মকর্তা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ টিএফআই ও জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলার পরবর্তী হাজিরার দিন 20 নভেম্বর থেকে পেছানোর আবেদন করে প্রসিকিউশন। পরে আসামিদের হাজির করতে 3 দিন পিছিয়ে 23 নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়া গত বছরের জুলাই আগস্টে রামপুরায় 28 জন হত্যা মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনকে হাজির করার তারিখ পিছিয়ে 24 নভেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। ওনাদেরকে 2টি মামলায় এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল 20 নভেম্বর। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের 23 তারিখে ও 2টি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। গুমের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে 11 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক সিদ্দিক সাহেব সহ বেশ কয়েকজন আসামি ছিল। তার 2টি অংশ তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে, তার প্রসিডিং শুরু হয়েছে। আরেকটি অংশ এখন ইনভেস্টিগেশন চলমান আছে। ইনভেস্টিগেশন একদম শেষ পর্যায়ে মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। সেজন্য আমরা 2 মাস সময় চেয়েছি। ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে আগামী
ডিসেম্বরের 11 তারিখে দিন নির্ধারণ করেছে। এদিকে চানখারপুলের 6 জন হত্যা মামলায় রোববার 12তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেছেন তার 3 সহযোগী। আরবিট গ্রুপের এই 3 কর্মকর্তাকে রবিবার রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। একই দিন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের 13 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি নিজামুদ্দিন নদভীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিদেশে অর্জিত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এরই মধ্যে বেশ কয়েকটি মামলা করেছে দুদক। তার অর্থ পাচারে সংশ্লিষ্ট 23 বস্তা নথি চট্টগ্রাম থেকে জব্দ করা হয়েছে। সাবেক এই ভূমিমন্ত্রীর প্রতিষ্ঠান আরামিট গ্রুপের 3 কর্মকর্তা আব্দুল আজিজ, উৎপল পাল ও জাহাঙ্গীর আলমকে রবিবার 10 দিনের জন্য রিমান্ডে নিয়েছে দুদক। জিজ্ঞাসাবাদের সময় তারা সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার ও দুর্নীতির বিষয়ে স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে দুদক এ নিয়ে এখনই কিছু বলতে চায় না। বিজ্ঞ আদালত গত বৃহস্পতিবারে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাহেবের 3 সহযোগীকে 2 মামলায় 10 দিনের রিমান্ড দিয়েছিলেন। তার প্রেক্ষিতে আজকে দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের 2 মামলায় 10 দিনের রিমান্ডে নিয়েছেন আজকে। একই দিনে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে 13 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নাদভীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই মামলায় আসামি করা হয়েছে সাবেক ভিসি আনোয়ারুল আজিম আরিফ সহ 16 শিক্ষক ও কর্মকর্তাকেও। প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী সাবেক সংসদ সদস্য সহ মোট 16 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি অভিযোগে দুর্নীতি দমন কমিশন তাদের 16 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছেন। এদিকে দুদকের মামলায় রিমান্ডে থাকা ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত গ্রাহক ও কর্মচারীরা। এ নিয়ে দুদক চেয়ারম্যানকে স্মারকলিপিও দিয়েছেন তারা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তেমন অগ্রগতি নেই। 11 সূচকে আরও পিছিয়েছে দেশ। মা ও শিশু মৃত্যু, অসংক্রামক রোগ ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানোই যাচ্ছে না। বাড়ছে রোগীদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে সব তথ্য উঠে এসেছে। বক্তারা মনে করেন 2030 সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতে ঠিক করা হয় SDG 3। 2016 সাল থেকে নানা কার্যক্রম হাতে নেওয়া হলেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন, বরং সমস্যায় ডুবে থাকা স্বাস্থ্য খাতে যুক্ত হয়েছে নতুন নতুন সমস্যা। স্বাস্থ্য খাতের SDG পরিস্থিতি জানাতে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজন করা হয় সেমিনার। 38টি সূচকের মধ্যে 11টির অবস্থানে আরও অবনতি হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কমানো যায়নি মা ও শিশু মৃত্যু, বাড়ানো যায়নি নিরাপদ সন্তান জন্মদানের হার। 2030-এর SDG গোল হিসেবে আমি বলি না, এটা আমাদের নৈতিক জায়গা থেকেও আমাদের দায়িত্ব। কেন মা মারা যাবে, কেন শিশু মারা যাবে, কেন নন কমিউনিকেবল ডিজিজের কারণে আমার লোক মারা যাবে, কেন অ্যাক্সিডেন্টে লোক মারা যাবে, কেন হাসপাতালে আসবে, কেন ডেঙ্গুতে মারা যাবে, অনেকগুলো আছে প্রিভেন্টেবল। আমরা সবার সাথে সমন্বয় করে যদি কাজ করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ স্বাস্থ্য খাতে বাড়াচ্ছে চাপ। সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে চলেছে, কমানো যায়নি বায়ু দূষণ। এছাড়া অনেক বিষয়ে অগ্রগতির কোনো তথ্য নেই সরকারের কাছে। আমাদের যা আছে টাকা পয়সা, যন্ত্রপাতি, ওষুধপত্র, এটার আমরা সঠিক ব্যবহারই করি না। আমরা রোগীদেরকে খুবই অবহেলার চোখে দেখি। তো আমাদের সদিচ্ছা না হইলে পরে তো এটার তো উন্নতি হবে না। দেশে মোট চিকিৎসা ব্যয়ের বেশিরভাগই যায় ব্যক্তির পকেট থেকে। এই ব্যয় কমাতে না পারলে SDG অর্জন সম্ভব নয় বলে মনে করেন বক্তারা। যারা হেলথ সেক্টরে
কাজ করছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা নির্বাচন করার লক্ষ্যে নিজের এলাকায় অনুদান বরাদ্দ নিচ্ছেন, এমন অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম। বিকেলে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে মিছিল বের করে ঢাকা 10 আসনের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নিয়ে তিনি এসব অভিযোগ করেছেন। এ সময় দুই উপদেষ্টাকে বহিষ্কার করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, এ ধরনের ঘটনা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে রাজনৈতিক অঙ্গনে একটা জোয়ার তৈরি হবে, সেই জোয়ার ধানের শীষের জয়ের ভূমিকা রাখবে বলে মনে করেন এই বিএনপি নেতা। ধানমন্ডি 27 নম্বরে গিয়ে শেষ হয় মিছিলটি। দুজন উপদেষ্টা নির্বাচন করতে চান, যেখান থেকে করতে চান তারা সেই সমস্ত মন্ত্রণালয়ের অনুদান গত 2-3 দিন আগে দিয়েছেন। একজন উপদেষ্টা 144টা মসজিদ, মাদ্রাসা, মন্দিরে সরকারি অর্থ অনুদান দিয়েছেন। ওনার উদ্দেশ্যটা খারাপ, নির্বাচন করতে চান। এই যে স্বজনপ্রীতি সরকারের ভাবমূর্তিটাকে নষ্ট করেছে। আমি অবিলম্বে প্রধান উপদেষ্টার নিকট আবেদন জানাবো, এ ধরনের উপদেষ্টাদেরকে সরকার থেকে বহিষ্কার করেন। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ। প্রথম টি-20তে বাংলাদেশ একাদশে আসবে অন্তত 2টি পরিবর্তন। সাগরিকায় সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচটি। আর সহকর্মী আলমগীর কবিরের তোলা ছবিতে সহকর্মী হাসিনুর রহমানের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে লিটন দাসের দলকে বেশ ফুরফুরে মনে হয়েছে। হবেই না বা কেন, টি-20তে হয়তো ইতিহাসের সেরা ফর্মে আছে বাংলাদেশ দল। টানা 4 সিরিজের জয়ের কীর্তি করেছে লিটনরা, যার মধ্যে আছে উইন্ডিজকে তাদের ঘরের মাটিতে গিয়ে হোয়াইট ওয়াশ করানোর কীর্তি। তবে লিটন দাস সাবধানী। তারা ওয়ানডে সিরিজ হেরেছে, বাট তাদের কিন্তু এই ফর্মেটে খেলে তারা অভ্যস্ত। টি-20 ফর্মেটে আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি, বিশেষ করে শর্টার ফর্মেটে। আমাদের বলার আছে, তাদেরও বলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে, তাদেরও ব্যাটসম্যান আছে। সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেস রেট বেশি থাকবে। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজের জন্য সাগরিকায় প্রস্তুত করা হয়েছে ব্যাটিং সহায়ক উইকেট। তবে এখানে বোলারদের জন্য থাকবে কিছু সহায়তা। এই মুহূর্তে বাংলাদেশের সেরা ইনফর্ম ক্রিকেটারের তালিকা করলে সবার উপরে থাকবেন সাইফ হাসান ও রিশাদ হোসেন। সাইফের কাছে লিটন চান ধারাবাহিকতা, আর ওয়ানডের মতোই রিশাদের কাছে ক্যামিও ইনিংস আশা করছেন এলকেডি। অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার, মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর টি-20 পারফরমেন্সটাও খুব দরকার। বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি-20তে খুব একটা ভালো ব্যাটিং করে নাই। বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি-20 ফর্মেটে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজেরও সাম্প্রতিক খারাপ ফর্ম ঝেড়ে ঘুরে দাঁড়াতে চায় শাই হোপের দল। সেই লক্ষ্যেই সাগরিকার স্পোর্টিং পিচ বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে দলটিকে। আমি বিশ্বাস করি আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। দলের ক্রিকেটারদের নামগুলো একটু দেখুন, তারা সবাই যোগ্য প্রমাণিত। এখন শুধু ধারাবাহিকতা দরকার। 3 ডিপার্টমেন্টের মধ্যে বাংলাদেশের সবচেয়ে দুর্বল বিভাগ ব্যাটিং। তবে এর ব্যতিক্রম হয়তো হবে ওপেনিং পেয়ার, কেননা সাইফ হাসান, তানজিদ তামিম আর পারভেজ ইমনের মধ্যে 2 স্পটের জন্য চলছে তীব্র লড়াই। বর্তমান ফর্মে সাইফ নাম্বার 1 চয়েস, দ্বিতীয় জায়গার জন্য লড়াই তামিম আর ইমনের মধ্যে। তবে এমন সমস্যাটা সবসময় থাকুক সেটাই নিশ্চয়ই চাইবেন লিটন দাস, ফিল সিমন্স, সালাউদ্দিনরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। বর্ধিত যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করল থাইল্যান্ড এবং কম্বোডিয়া। রোববার কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করে 2 দেশের নেতারা। এটিকে মহান শান্তি চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, স্বাক্ষর করেছেন নিজেও। অনুষ্ঠানে আরেক মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। এর আগে জুলাইয়ে ফোন আলাপ করেন 4 এই নেতা। এ মাসেই থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত উত্তেজনার রূপ নেয় ভয়াবহ সামরিক সংঘর্ষে, যাতে 40 জনের বেশি মানুষের প্রাণ যায়। বাস্তুচ্যুত হয় প্রায় 3 লাখ মানুষ। 5 দিনের ওই সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।